আচ্ছা, আপনারা তাহলে দেখেছেন হচ্ছে প্রথম ক্লাসটাতে দেখছেন যে কিভাবে HTML শুরু করতে হয়, দ্বিতীয় ক্লাসে দেখছেন যে CSS কিভাবে ইনক্লুড করতে হয়, অর্থাৎ CSS ফাইল এক্সটার্নাল এবং ইন্টারনাল আপনারা দুটোই জানেন, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে আমরা ক্লাস শিডিউল অনুযায়ী আগাবো এবং দেখব যে কোনো একটা টেমপ্লেটে কিভাবে আমরা jQuery ব্যবহার করতে পারি। এবং তার আগে আমাদের জানতে হবে যে jQueryটা জিনিসটা কি জিনিস। মনে করেন আপনার কোনো একটা ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে অ্যানিমেশন দরকার, কোনো একটা অ্যানিমেশন যে আপনি সেট করবেন সেই অ্যানিমেশনটা হয়ে যাবে। তো আমরা কোনো একটা CSS কিভাবে দেই? হ্যাঁ, কোনো একটা CSS আমরা কিভাবে দেই, যে সিলেক্ট করি, একটা হচ্ছে আইডি সিলেক্ট করি, আরেকটা হচ্ছে ক্লাস সিলেক্ট করি, আরেকটা হচ্ছে ট্যাগ সিলেক্ট করি। তো jQuery ঠিক একইভাবে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে হয়। তো আমাদের আগে জানতে হবে যে jQuery কি জিনিস। jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট প্যাকেজ, একটা ফ্রেমওয়ার্ক, যেটাতে আপনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র দেওয়া আছে এবং এটা তৈরি করার সময় এটা হচ্ছে খুব লাইট ওয়েট। দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে সাইজ, আপনি যদি দেখতে চান সাইজ হচ্ছে এখানে মিনিফাইড ভার্সন আর আলাদা একটা ভার্সন আছে। তো খুব অল্প সাইজের মধ্যে অনেকগুলো জিনিসপত্র এর মধ্যে ইনক্লুডেড করে দেওয়া আছে এবং আপনি যে কোনো প্লাগইন ব্যবহার করলে আপনার jQuery প্রয়োজন হবে। মোট কথা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে সেটার মধ্যে jQuery মাস্ট বি থাকে। যে কোনো ধরনের ওয়েবসাইটে jQuery থাকে, মানে বর্তমানে আধুনিক ওয়েবসাইটে আপনি ওয়ার্ডপ্রেসে যান, জুমলাতে যান, তাদেরও jQuery ব্যবহার করে তাদের টোটাল ফ্রেমওয়ার্কটা করা, টোটাল এটা করা। তো এখানে হচ্ছে আমরা HTML CSS3 এটা লেটেস্ট সাপোর্ট করবে। এটা হচ্ছে মানে মাত্র 32 কিলোবাইটের মধ্যে আপনি হচ্ছে সব সুবিধা পাবেন অনলি 32 কিলোবাইট একটা ফাইল লোড করে। কোনো একটা ওয়েবসাইট বানানোর সময় আমাকে সাইজ ঠিক রাখতে হয়, সাইজটা যতটা সম্ভব কম রাখতে হয়। কেন? যে ওয়েবসাইটটা লোড ফাস্ট হবে ইউজারের কাছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমার এই ওয়েবসাইটটা তো রান করতে একটা সার্ভারের প্রয়োজন হয়, সেই সার্ভারের জায়গা কমবে। তো আমি মনে করেন একটা ওয়েবসাইটের সাইজ যদি 2 কিলোবাইট কমাই, আমার ওয়েবসাইটে যদি ডেইলি 1000 ভিজিটর থাকে, তাহলে আমাকে ওখানে ডেইলি 2 মেগাবাইট, আমি মানে যতবার ভিজিট করবে 2 মেগাবাইট করে আমার বেঁচে যাচ্ছে। তো আমি যদি ডেইলি এরকম 2 মেগাবাইট একবার ভিজিটে বাঁচাই, ডেইলি যদি আমার আরো 2000 ভিজিট হয়, তাহলে আরো কত আমি বাঁচাতে পারছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইয়ার শেষে আমি মাত্র 2 কিলোবাইট খরচ, মানে সাইজ বাঁচানোর জন্য দেখা যাচ্ছে আমার অনেক ডলার বেঁচে যাচ্ছে এরকম। তো এটা হচ্ছে একরকম ইয়ে। আর এটা হচ্ছে ইউজারের কাছে ফাস্ট লোড হতে হবে। কোনো একটা ওয়েবসাইট যদি আপনি দেখা যাচ্ছে যে 3-4 মিনিট ধরে লোড হচ্ছে, আরেকটা ওয়েবসাইট লোড হয়ে গেল, আপনি কি ওই ওয়েবসাইটটা কেটে দেবেন না? দূর সাই লোড হচ্ছে না এই বলে। তো সেই জন্য আর কি মানে সবসময় চিন্তা করতে হবে যে কোনো একটা ওয়েবসাইটের সাইজ যেন আমরা সবসময় কমাই ফেলি। তো jQueryটা হচ্ছে লাইট ওয়েট। লাইট ওয়েট মানে হচ্ছে খুব মানে অল্প ভারী আর কি। আর এটা হচ্ছে ক্রস ব্রাউজার, আপনাকে চিন্তা করতে হবে না, যে কোনো কোড লিখলে সেটা ক্রস ব্রাউজার সাপোর্ট করবে। তো এই হচ্ছে jQuery কারা কারা ব্যবহার করছে এখানে দেখেন, যে IBM মেশিনস ব্যবহার করছে, মিডিয়া টেম্পল ব্যবহার করছে, ম্যাক্সিডিয়ান ব্যবহার করছে। তো এরা হচ্ছে মানে কর্পোরেট মেম্বার আর কি, এরা ব্যবহার করছে। তো jQuery ছাড়াও আরো অন্যান্য প্রজেক্ট আছে এদের, তো আমরা এগুলো জানবো। আপাতত আমরা jQuery নিয়েই জানি। jQuery ব্যবহার করতে হলে দুইটা ভার্সনে আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন সহ আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে মানে jQueryর লাইভ ব্যবহার করতে পারেন। তো সেটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আপনি ডাউনলোড করে আপনার একটা ফোল্ডারের মধ্যে, JS ফোল্ডারের মধ্যে রাখবেন, রেখে সেখানে যদি রাখেন, সেটা হচ্ছে আরেকটা পদ্ধতি। দুটো পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমত ডাউনলোড করে ব্যবহার করব। তো ডাউনলোড করতে হলে যে এখানে ডাউনলোড jQuery, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে jQuery অনেকগুলো ভার্সন আছে। তো আমরা এখানে হচ্ছে jQuery লেটেস্ট ভার্সন হচ্ছে jQuery 2.x, মানে হচ্ছে 2.1, 2.2, 2.3, 2.4 এগুলা। তো এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 6, 7 আর 8 এ সাপোর্ট করে না। তো সেই জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করব না। যেটা হচ্ছে এখন আমাদের যে ব্রাউজারটা সাপোর্ট করে সেই ব্রাউজারটা ব্যবহার করব, অর্থাৎ jQuery 1.9 এটা ব্যবহার করব। তো এটা হচ্ছে আপনি যদি jQuery ডাউনলোড করতে চান, এই যে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery। তো এখানে কম্প্রেসড আনকম্প্রেসড এর মানে হচ্ছে যে আমি যদি এই ফাইলটা ডাউনলোড করি, দেখেন জাস্ট সেভ লিঙ্ক অ্যাজ করে আমি এখানে এমনি নর্মালি টেস্ট করার জন্য আমি হচ্ছে আনকম্প্রেসড
ডাউনলোড করলাম। আনকম্প্রেসডের সাইজটা দেখেন কত, 276 কিলোবাইট। আচ্ছা, এইটা হচ্ছে, তো এই ফাইলটাতে মানে সব ডাইরেকশনগুলো খুব মানে দেওয়া আছে। আচ্ছা, কন্ট্রোল মাইনাস, তো এটা হচ্ছে আনকম্প্রেসড ফাইল। এটাতে মানে আপনি চাইলে কোনো অংশ মডিফাই করতে পারবেন, যে কোয়েরির মধ্যে যদি কোনো অংশ মডিফাই করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। তো আমরা আসলে যে কোয়েরিকে মডিফাই করব না, কারণ আমরা মানে এতটা ভালো জানি না, আমরা জাস্ট ওইটাকে ব্যবহার করব। এখন গাড়ি কিনে এনে যদি আপনি গাড়ির যন্ত্রাংশ খুলে ঠিক করতে যান তাহলে তো হবে না, আপনাকে জাস্ট গাড়িটা চালাতে শিখতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে যখন জেনে যাবেন তখন আপনি গাড়িটা খুলতে পারেন। তো সেই জন্য এটা হচ্ছে আমরা এই ভার্সনটা ব্যবহার করব না। এইটা হচ্ছে আপনাকে বলে যে আপনি যদি ডেভেলপ করতে চান সেক্ষেত্রে এটাকে বলে ডেভেলপমেন্ট ভার্সন। আর প্রোডাকশন ভার্সন হচ্ছে যেটা আপনি জাস্ট ব্যবহার করবেন, গাড়ি কিনে গাড়ি জাস্ট চড়বেন আপনি, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে কোয়েরিটা ডাউনলোড করতে পারেন। এটা কিভাবে আমি সেভ করি, সেভ করলে এটা হচ্ছে কম্প্রেসড করা, এটার সাইজ দেখেন অনেক কম। তো এটাকে আমি যদি দেখি সেক্ষেত্রে এই ফাইলটাতে আপনি কিছুই করতে পারবেন না, জাস্ট অনেকগুলো কোডের একটা মানে ওই কোডগুলোকে কম্প্রেস করা আছে। যেমন জিপ ফাইল করলে কি দেখবেন যে আপনার ফোল্ডারের সাইজ যদি 2 জিবি হয়, জিপ ফাইলে 1.8 জিবি এরকম হচ্ছে। তো এই যে কমে যাওয়াটা, এটা হচ্ছে কম্প্রেসড ভার্সন। আচ্ছা, তো আমরা ব্যবহার করব এই ভার্সনটা। তো যে কোয়েরি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের জানা প্রয়োজন। তো আমরা গত ক্লাস যদি দেখি, টিউলিপ না, আচ্ছা ক্লাস 2, এইটাকে আমরা কপি করে নিই, এখানে দিলাম হচ্ছে নিউ ফোল্ডার ক্লাস নাম্বার 3। আচ্ছা, তো এখন আমরা এই যে ভার্সনটা ডাউনলোড করলাম এটা জাস্ট কপি করে নিই আমাদের যেই টেমপ্লেট আছে টেস্ট ওয়েবসাইট। আচ্ছা, এটা আমি একটু ঠিক করে নেই, নেভার কম্বাইন। আচ্ছা, এখানে আমরা একটা জেএস ফাইল নিব, মানে ফোল্ডারে রাখবো। এই হেভিটটা আপনাদের করতে হবে যে যেই ফাইল সিমিলার ফাইলগুলো আমরা একটা ফোল্ডার ওয়াইজ রেখে দিতে পারি, তাহলে আমাদের কি হবে, একটা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ আমরা ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে যে 100টা একটা ওয়েবসাইটে অনেকগুলো আমাদের অন্যান্য ফাইল ব্যবহার হতে পারে। তো সেই জন্য আমরা সেগুলো ফোল্ডার ওয়াইজ করলে জেএস এর মধ্যে গেলে আমরা মনে করবো যে আমার ওয়েবসাইটে যতগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সব ফাইলগুলো ওখানে পাওয়া যাবে। আইএমজি নামে যদি ফোল্ডার করি, যত আমার ওয়েবসাইটে যত ইমেজগুলো আছে সব ওই ফোল্ডারের মধ্যে পাওয়া যাবে। এই যে মানে পাওয়ার সুবিধার জন্য ফোল্ডার ওয়াইজ করতে হবে। তো আমরা এখানে হচ্ছে জেএস নামে একটা ফোল্ডার করলাম, করার পরে এখানে আমি ওই যে কোয়েরিটা পেস্ট করে দিলাম, অর্থাৎ যেটা। তো এখন এইটাকে আমাদের কল করতে হবে। তো কল করাটা হচ্ছে সিএসএস কল করা দেখেছেন না আপনারা? তো ঠিক একইভাবে এখানে যাই, ওপেন উইথ ব্র্যাকেটস। তো এখানে কল করা যায় দুইটা জায়গাতে। নাম্বার 1 হচ্ছে হেডে কল করা যায়, আর নাম্বার 2 হচ্ছে বডির ঠিক আগে কল করা যায়। তো কোনটা সুবিধাজনক এবং কোনটা আমাদের ব্যবহার করা উচিত সেটা আমি বলে দিচ্ছি। কোনো একটা ওয়েবসাইট মনে করেন, সাপোজ আমি যাই prothomalo.com, দেখেন পেজটা কিন্তু আমার লোড হচ্ছে, কিছু অংশ আমার ব্রাউজারে কিন্তু চলে আসছে, অর্থাৎ এই যে এখনো কিন্তু পেজ লোড হচ্ছে না, কিন্তু কিছু অংশ কিন্তু আমাদের চলে আসছে। এই যে পেজ কিন্তু এখনো লোড হচ্ছে, যে এখান থেকে ওখান থেকে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসছে। তাহলে ইউজারের কি ফিল হবে? ইউজারের ফিল হবে যে ওয়েবসাইটটা তো লোড হচ্ছে, আমি ততক্ষণ একটু পড়ি। কিন্তু যদি এমন হতো যে মনে করেন টোটাল পেজ লোড হওয়ার পরে তারপরেই হচ্ছে আপনার ইয়েটা দেখা যাবে, যে আপনি হচ্ছে ওয়েবসাইটটা দেখা যাবে, তো সেক্ষেত্রে ইউজার মানে অ্যানয়েড ফিল করতো যে এরকম হচ্ছে লোড হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা ওয়েবসাইটটা দেখতে পারছি, তার অনেকক্ষণ ওয়েট করা লাগতো। ইউজারকে এই যে ধরে রাখাটা, এইটাকে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে লোড করতে হবে যে কোয়েরি বডিতে, অর্থাৎ কিছু অংশ লোড হয়ে যাবে বডিতে, আমার যে কোয়েরিটা থাকলে ওইটা লোড হতে শুরু হবে। অর্থাৎ আমি যদি বলি একটা ওয়েবসাইট লোড হওয়া শুরু হলো এখান থেকে, প্রথমে এটা লোড হবে, তারপর এটা লোড হবে, তারপর এটা লোড হবে, তারপরে এটা লোড হবে, সর্বশেষে আমাদের এটা লোড হবে। অর্থাৎ এই কন্টেন্ট যতগুলো আমার আছে সবগুলো দেখানোর পরে তারপরে আমার স্ক্রিপ্টটা লোড হোক, তাই না? তো এইটাকে বলা হচ্ছে যে আপনি বডিতে কল করা। আর যদি মনে করেন আপনি কোন একটা ইফেক্ট ব্যবহার করছেন, আমরা যে করি ব্যবহার করার সময় দেখবো যে কি কি ইফেক্ট ব্যবহার করা যায়। কোন একটা ইফেক্ট আমি চাচ্ছি না যে লোড হওয়ার পরে দেখা যাক, ওইটা লোড হওয়ার আগেই ইফেক্টটা লোড হতে হবে, সেক্ষেত্রে আমাদের যে কোয়েরিটা
হেডে কল করতে হবে। তো এই হচ্ছে দুইটা পদ্ধতি। তো আমরা আপাতত প্রথমে হেডে শিখি, তারপরে দেখবো যে আমাদের কি প্রবলেম হচ্ছে হেডে রাখলে। তো এবার এখানে যে কোয়েরি কল করতে হলে এখানে দিতে হবে স্ক্রিপ্ট শুরু এবং শেষ, তারপরে এখানে দিতে হবে src, অর্থাৎ যেখানে আছে। এবার এখানে js নামক যে ফোল্ডার এইটা, তারপরে এখানে দেখবেন আপনাকে সাজেস্ট করবে যে আপনি ব্র্যাকেটস ব্যবহারের সুবিধা এটা, যে আপনার ফাইলগুলো এখানে আপনাকে সাজেস্ট করবে। তো আমি এখানে এটা দিয়ে দিলে ওইটা লোড হয়ে গেল। এখন আমি একটু টেস্ট করে আসব। এটাকে বলে ডিবাগিং। কোনো একটা কোড করার সময় সেই কোডটা টেস্ট করাকে বলে ডিবাগিং। তো আমি যদি এখানে যাই, তো এখানে টেস্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার 1 পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমেই যখন HTML শিখতে শুরু করেছিলাম তখন হচ্ছে ফায়ারবাগ ডাউনলোড করেছিলাম। তো এখন ফায়ারবাগটা ইউজ করব আস্তে আস্তে। তো এখানে আমি যাওয়ার পর ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ করলে এই পাশে দেখবেন যে আপনার HTML আসছে, এই পাশে আসছে আপনার CSS। আর এখানে একটা কনসোল আছে যেটা আমরা পরবর্তীতে ইউজ করব যখন আমরা আরো বেশি জাভা স্ক্রিপ্টের কমান্ড দিব, তখন লাইভ কমান্ড এডিটর আছে। তো ওইটা থাকা আপাতত। তো আমরা যা যা করেছি সবগুলো এখানে দেখা যাবে। তো এখানে লিঙ্কের প্লাসে ক্লিক করলে যদি আমরা দেখি যে স্টাইল শিট আছে, তাহলে আমরা বুঝবো যে ফাইলটা খুব ভালোভাবে কাজ করছে। আর যদি না পাই, যেমন না পাইলে কি হবে সেটা যদি আমি দেখতে চাই, সাপোজ আমি একটা বানান ভুল করলাম, বানান ভুল করে এখন আমি রিলোড দিলাম এবং এখানে আমি যাই, যাওয়ার পরে আমি এখানে গেলে এখানে দেখাচ্ছে কি আনডিফাইন্ড, অর্থাৎ এই ফাইলটা পাই নাই। তো এটাই হচ্ছে আমরা ফায়ারবাগ দিয়ে টেস্ট করতে পারি। এটাকে বলে হচ্ছে ডিবাগিং করা। কোনো একটা এলিমেন্ট যদি আপনি চান, এভাবে আপনি ডিবাগিং করতে পারেন। আচ্ছা, তো এখন এখানে আমি যদি যাই স্ক্রিপ্ট, এখানে কিন্তু আমাদের যে কোয়েরি কোড দেখাচ্ছে, অর্থাৎ আনডিফাইন্ড দেখাচ্ছে না কিন্তু। তাহলে আমরা কি মনে করব এখানে, যে আমাদের এই কোডটা কাজ করছে। তো এই হচ্ছে যে কোয়েরি, আমরা জাস্ট আমাদের যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটাতে আমরা শুধুমাত্র কল করলাম যে কোয়েরি হচ্ছে এখানে কাজ করবে কিভাবে সেটা আমরা পরে দেখবো। আমরা জাস্ট এখানে এইটা কল করে রাখলাম। এখন এর আগে আমি বলেছি যে CSS, আমরা যখন CSS ফাইল কল করছি, CSS এ সাপোজ আমি কিছু লিখলাম না, তাহলে আমাদের কি কোনো চেঞ্জ হবে? হবে না। তো ঠিক একইভাবে যে কোয়েরিতে আমাদের লিখতে হবে। তো CSS লেখার পদ্ধতি আছে, যেমন আপনাদের একটা পদ্ধতি দেখাইনি, সেই পদ্ধতিটা হচ্ছে আপনি যদি এখানে দেন স্টাইল, এবং স্টাইল এটা হচ্ছে আপনার একটা CSS এডিটর, এটা হচ্ছে এইভাবেও আপনি ব্যবহার করতে পারেন। তো এই যে জাভা স্ক্রিপ্ট আমরা কল করলাম, অর্থাৎ যে কোয়েরিটা কল করলাম, এটাকেও আমরা ওইভাবে ব্যবহার করতে পারি। আমরা জাস্ট নতুন একটা ফাইল না করে এখানেই টেস্ট করব যে কি কি হয়। তো সেই জন্য এখানে স্ক্রিপ্ট শুরু এবং শেষ, এখানে আমরা কাজ করতে পারি যে আমরা যে কোয়েরি দিয়ে কি করতে চাচ্ছি। তো যে কোয়েরি দিয়ে কোনো কিছু করতে চাইলে আমাদের ইভেন্টের প্রয়োজন হবে, যে আপনি কোন ইভেন্টে যে কোয়েরিকে কাজে লাগাতে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে একটা ইভেন্ট শিখেছি, সেটা হচ্ছে হোভার। কোনো একটা কাজ করার পরে যদি কোনো কাজ, মানে আমার কোনো কমান্ড দিতে হয়, সেটাকে বলা হচ্ছে ইভেন্ট। তো সেই ইভেন্টটা হচ্ছে, যেমন এই যে হোভার, এখানে যদি আমি যাই, হোভারে গেলে আমার এখানে কালো আসছে, এইটাকে একটা ইভেন্ট। তো যে কোয়েরি অনেকগুলো ইভেন্ট আছে। তো সেই ইভেন্টগুলোর লিস্ট পাবেন কোথায়? সবচেয়ে ভালো যে কোয়েরি শেখার ওয়েবসাইট হচ্ছে যে w3schools.com যে কোয়েরি। এখান থেকে আপনি যে কোয়েরিগুলো মানে খুব সুন্দরভাবে জানতে পারবেন। এখানে আর কি কি আছে আমি জাস্ট আপনাদের দেখাই দেবো, ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আমি কিন্তু যে কোয়েরি টোটালটা আপনাদের দেখাবো না, জাস্ট আপনাদের বেসিক আইডিয়া দিব এবং কোথায় থেকে শিখবেন সেটা দিব। আচ্ছা, তো এখানে আমি যদি যাই, যে দেখেন যে কোয়েরি অনেকগুলো ইভেন্ট আছে, যেই ইভেন্টগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো ইভেন্টগুলো কি কি হতে পারে? ইভেন্টগুলো হতে পারে ক্লিক, অর্থাৎ ক্লিক করলে কোনো একটা কিছু চেঞ্জ হবে, এটা হচ্ছে একটা ইভেন্ট। তারপরে হচ্ছে ডাবল ক্লিক, যে ডাবল ক্লিক করলে এখানে হচ্ছে একটা আসবে মাউস সেন্টার, মাউস লিভ, অর্থাৎ হচ্ছে মাউস যদি হচ্ছে সেন্টারে নেই সেক্ষেত্রে একটা, মাউস যদি ওইটা থেকে চলে যায় সেটা আরেকটা। তো এটা হচ্ছে যে কোয়েরি ইভেন্ট। আচ্ছা, তো তারপরে এখানে হচ্ছে প্রথম থেকে আমি আসি, এখানে যে কোয়েরি সম্পর্কে একটা জাস্ট একটা ইনফরমেশন দিয়েছে। এটা হচ্ছে ইন্ট্রো, যে কোয়েরি কি জিনিস, কিভাবে ব্যবহার করতে হবে, কারা কারা যে কোয়েরি ব্যবহার করছে সেটা। তারপরে হচ্ছে যে কোয়েরি ইনস্টল, আমরা একটু আগে ইনস্টল করলাম, ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে src দিয়ে এখানে দিয়ে দিলাম। আর আমরা CDN ভার্সনটা এখনো দেখি নাই, এটা পরে দেখব। এরপর হচ্ছে সিনট্যাক্স, যে কোয়েরি কিভাবে কাজ করে সেটা আমি এখন দেখব। যে আমি এর আগেই বলেছি যে
যে কোয়েরি কাজ করে হচ্ছে, আমি দুইটা জিনিস আপনাদের দেখাই দিছি অলরেডি, চারটা জিনিস দেখাই দিছি। সেটা হচ্ছে ক্লিক, তারপরে হচ্ছে ডাবল ক্লিক, তারপরে হচ্ছে মাউস সেন্টার, মাউস লিভ, তারপরে আরও আছে সেটা হচ্ছে যে ডকুমেন্ট রেডি ফাংশন নামে একটা যে কোয়েরি একটা ইভেন্ট আছে, বা বলেন যে কোয়েরি একটা মানে সিলেক্টর, বা যে কোয়েরি একটা হচ্ছে আপনার কাজ করার যে স্টার্টিং কমান্ড সেটা। তো সেটা হচ্ছে ডকুমেন্ট রেডি, মানে হচ্ছে আমার ডকুমেন্টটার ওয়েবসাইটটা টোটাল লোড হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে আমাদের মানে ওয়েবসাইট লোড হওয়ার শুরু থেকেই, এই যে এখানে যে ওয়েবসাইটটা লোড হচ্ছে আমাদের কন্টেন্ট আসার শুরু থেকেই কাজ করবে ওইটা, যতক্ষণ না পেজ লোড হয় সে কাজ করতেই থাকবে। এটা হচ্ছে একটা ইভেন্ট, সেটা হচ্ছে ডকুমেন্ট রেডি, অর্থাৎ আমার ডকুমেন্টটা ব্রাউজারের কাছে যখনই রেডি হয়ে যাবে তখন ওইটা। তারপরে আরেকটা আছে হচ্ছে উইন্ডো লোড ফাংশন। উইন্ডো লোড ফাংশনটার কাজ হচ্ছে যে ওই যে টোটালটা লোড হচ্ছে, লোড হওয়ার ঠিক পরেই তার কাজ শুরু হবে, সেটা হচ্ছে উইন্ডো লোড ফাংশন। তো আমরা আপাতত প্রথমে এত কিছু মাথায় না নিয়ে জাস্ট যে কোয়েরিটা ব্যবহার করা দেখি, ডকুমেন্ট রেডি ফাংশনটা ব্যবহার করে। তো যে কোয়েরি ব্যবহার করতে হলে আপনাদের কিভাবে যে কোয়েরি কাজ করে সেটা জানতে হবে। তো আমি আপাতত ডকুমেন্ট রেডি ফাংশনটা নিয়ে নিই, অর্থাৎ এখানে লিখতে হবে এইভাবে, যে কোয়েরি লেখার নিয়মটা হচ্ছে যে কোয়েরি সাইন অথবা যে কোয়েরি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন। আর এখানে হচ্ছে প্রথমে দিতে হবে হচ্ছে এরকম, আমি আবার বলি যে কোয়েরি এখানে সাইন, যেটা আমরা HTML ব্যবহার করছি এরকম, সেটা হচ্ছে যে কোয়েরিতে এটা। তারপরে এটা হচ্ছে আমাদের সিলেক্টর, অর্থাৎ কাকে আমরা ইভেন্ট করতে চাই, কাকে আমরা কোনো কিছু করতে চাই সেটা এখানে দিয়ে দিতে হবে কোটেশনের মধ্যে। এটা হচ্ছে যে কোয়েরির সিস্টেম। আপনি যদি স্টাইল CSS এ যান সেক্ষেত্রে দিতে হবে H1, তারপর একটা স্পেস, তারপর দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরকম। তো এটা দিতে হবে হচ্ছে এরকম যে কোয়েরি সাইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটা হচ্ছে আপনার সিলেক্টর। আর এখানে ডট, এটার মানে হচ্ছে যে কোয়েরি সব ইভেন্টগুলো ডট দিয়ে শুরু, এই জন্য এখানে ডট দিয়ে শুরু হচ্ছে। তারপরে সেই ইভেন্টের কি হবে সেটা আপনি এখানে তার প্যারামিটারটা দেবেন। তো আমরা প্রথমে এখানে ব্যবহার করবো হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন। তো আপনি এখান থেকে জাস্ট নিয়ে আসলে হবে, যে আপনি যদি মনে করেন এখান থেকে নিয়ে আসলেন, অথবা আপনি যদি টাইপ করতে চান ডকুমেন্ট, এখানে দেখবেন চলে আসবে ডকুমেন্ট, তারপরে রেডি, তারপরে এবার এর মধ্যে আপনাকে লিখতে হবে হচ্ছে ফাংশন। অর্থাৎ এখানে আপনি ফাংশন লিখবেন, এবং ফাংশন লেখার একটা নিয়ম আছে, অর্থাৎ এখানে FUN ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবার এখানে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এভাবে করতে হবে। আচ্ছা আমি একটু দেখে আসি এখানে। আচ্ছা ফাংশনটার মধ্যে হবে না, এই যে এটা আমি একটু কনফিউশন ছিলাম। আচ্ছা এখানে হবে না, এটা হবে হচ্ছে এইটা মুছে যাবে, এইটা হবে হচ্ছে এখানে। অর্থাৎ এই হচ্ছে আমাদের এটা লিখলাম, আমি আবার লিখি তাহলে আপনাদের মাথায় সেটা ধরে থাকবে। অর্থাৎ আমি যেভাবে বললাম যে কোয়েরি, তারপরে এখানে সিলেক্টর, ফাংশন, ফাংশনের যে প্যারামিটার সেটা সেমিকোলন, শেষ একটা ফাংশন। তো আমরা এখানে আপাতত করছি প্রথম ফাংশনটা, ডকুমেন্টকে রেডি করে নিচ্ছি, ডকুমেন্ট রেডি। এরপরে রেডি এর মধ্যে আমরা লিখবো হচ্ছে ফাংশন শুরু শেষ। এবার এই ফাংশনকে এক্সটেন্ড করার জন্য আমরা হচ্ছে নিলাম আরেকটা যে সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে আমাদের ফাংশন লিখতে হবে। তো এইটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট রেডি ফাংশন নিয়ে নিতে হবে, যে আমরা কোথায় যে কোয়েরিটাকে প্রয়োগ করব। আমরা যদি কোনো একটা এলিমেন্টকে ক্লিক ফাংশন দিতে চাই সেক্ষেত্রে দিতে পারবো। একটা ফাংশনের মধ্যে আপনি চাইলে অনেকগুলো ফাংশন ব্যবহার করতে পারবেন। তো আস্তে আস্তে ব্যবহার করলে পরবর্তীতে বুঝে যাবেন যে আসলে কি করা উচিত, কোনটা কোন সময় ব্যবহার করা উচিত, যখন ব্যবহার করবেন। তো এখন মনে করেন আমি যে কোয়েরি দিয়ে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে চাই, এবং সেই এলিমেন্টকে আমি কোনো একটা CSS দিতে চাই যে কোয়েরি দিয়ে। তো সেক্ষেত্রে আমরা কাকে দিব, মনে করেন কন্টেন্ট H1, এটাকে আমি কালার রেড করব। এখন আমাদের কালার কি আছে, কন্টেন্ট H1 এর কালার কি আছে, কন্টেন্ট H1 এর কালার আছে হচ্ছে কালো রঙের। তো আমি এখন যে কোয়েরি দিয়ে সেটাকে যদি রেড করতে চাই সেক্ষেত্রে আমি খুব ইজিলি করতে পারবো। সেক্ষেত্রে আমি আপনাদের প্রথমেই বলেছি যে ব্যবহার করার নিয়ম হচ্ছে $, বলেন আপনারা, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে ডট, তারপরে ফাংশন, সেমিকোলন। এবার আমি কি করতে চাই, এখানে
ডাবল কোটেশন এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে ওই সিলেক্টরটা দিয়ে দিব, অর্থাৎ সিএসএস সিলেক্টর। এটা আপনি যে কোয়েরি সিলেক্টর সিএসএস সিলেক্টরকে ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে হবে হচ্ছে ডট কন্টেন্ট h1। তাহলে আমরা এটা দিয়ে কি করলাম যে কোথায় কাজ হবে যে কোয়েরি সেটা দিলাম। এখন আমি হচ্ছে যে কোয়েরিকে মনে করেন সিএসএস দেব, তো আমরা প্রথমে সিএসএস না দেই, প্রথমে আমরা ওটাকে হারায়ে দেই। যে কোয়েরি অনেকগুলো ফাংশন আছে, সেগুলোর মধ্যে কয়েকটা ইউজ করি। মনে করেন যদি আমি হারাই দিতে চাই, সেক্ষেত্রে হাইড, অর্থাৎ আমি চাচ্ছি সেটা হাইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন কি হবে দেখেন, যে আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে ওইটা নাই। অর্থাৎ কোনো একটা এলিমেন্ট যদি আপনি হারাই দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হাইড। এখন এই হাইডের আবার অনেকগুলো প্যারামিটার আছে, অর্থাৎ আপনি যদি মনে করেন নির্দিষ্ট একটা সময় পর হাইড হবে এরকম, তো সেক্ষেত্রে সেগুলো কোথায় পাবেন? সেগুলো পাবেন হচ্ছে আমি আপনাকে যেই যেই জিনিসগুলো দিব সেই জিনিসগুলো আপনি খাতায় টুকে রাখবেন, যে আজকে দেখলাম যে কোয়েরি হাইড ফাংশন। তো হাইড ফাংশনের আর কি কি আছে, সেক্ষেত্রে আপনি লিখবেন যে কোয়েরি হাইড। তো যে কোয়েরি হাইড লিখলে একটা লিঙ্ক পাবেন যেটা হচ্ছে খুব মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে api.jquery.com। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন পাওয়ার ইন্টারফেস, অর্থাৎ কোনো একটা সফটওয়্যারের এপিআই থাকা মানে সেখান থেকে আরো ফাংশন এক্সটেন্ড হওয়া, পরবর্তীতে এগুলো কাজে লাগবে। যে আমরা যদি অন্য ফাংশন শিখি সেক্ষেত্রে কাজে লাগবে এটা। তো হাইড যদি আমি আরো শিখতে চাই, যে কোয়েরি এপিআই ডকুমেন্টেশন গুগলে লিখে ওইটা লিখে সার্চ করব, করলে এখানে দেখেন হাইড মানে কি, এখানে ডিফল্ট এখানে ডিউরেশন দেওয়া আছে 400। তো এখানে আবার লাইভ এক্সাম্পল দেওয়া আছে যে ক্লিক করলে হাইড হচ্ছে যে এখানে। আচ্ছা, তো এখানে মানে আপনারা প্রথমে দেখে হয়তো বুঝবেন না, কিন্তু পরবর্তীতে বুঝে যাবেন। যেমন এখানে হচ্ছে আচ্ছা এখানে হাইড আছে হচ্ছে আমি যদি দেই 2000 সেক্ষেত্রে কি হবে? তো আমি এখানে দিলাম হাইড 2000। আচ্ছা, এবার আমি যাই, অর্থাৎ এখানে গেলাম, দেখেন এটা হচ্ছে মানে 2000 মানে হচ্ছে মিলি সেকেন্ড আর কি, যে 2 মিলি সেকেন্ডের মধ্যে হাইড হচ্ছে। তো এখন আমি মনে করেন এইটাকে হাইড করাতে চাই, তো এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট করেও কোন একটা এলিমেন্টকে সহজেই দেখতে পারি যে রিয়েলি ওইটা কোন এলিমেন্টের, অর্থাৎ মানে আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো না। যে যেমন এই ব্যানারটা আমরা এখানে দেখতে পারছি না, এখানে কার্সর নিলে তবেই দেখা যাবে। তো আমি এখন চাচ্ছি মনে করেন এই ব্যানারটা সিলেক্টরটা কি হবে সেটা জানার জন্য ব্যানারটার উপরে রাইট ক্লিক, তারপরে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ করলে এখানে দেখেন যে হেডার আইএমজি। তো এখন মনে করেন আমি হেডার আইএমজি কে এখানে আরেকটা ইফেক্ট দিতে চাচ্ছি, জাস্ট এন্টার দেবেন, $, ব্র্যাকেট শুরু শেষ, ডট, সেমিকোলন, এভাবে লিখে নেবেন প্রথমে। তারপর এবার ডাবল কোটেশন, এবার আমি হেডার আইএমজি, এবার আমি দিলাম হাইট, এখানে দিলাম মনে করেন 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড, আর 1000 মিলি সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড। তো এবার আমি এখানে রিফ্রেশ করে দেখেন সে আস্তে আস্তে কিন্তু 5 সেকেন্ডের মধ্যে হারাচ্ছে। এভাবে আপনি যত টাইম দেবেন তত টাইম মধ্যে হারাবে। অর্থাৎ যে কোয়েরি কাজ হচ্ছে এই সব অ্যানিমেশনগুলো তার মধ্যে আছে, এবার জাস্ট আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনি ওখানে ব্যবহার করছেন। তো এরকম আরো অনেক কিছু আছে, সেগুলোর মধ্যে আমরা মোটামুটি দেখতে শুরু করবো। আপনি যদি এখানে থেকে দেখেন সেক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে ইফেক্টস, অর্থাৎ যে কোয়েরি আমাদের প্রথমে ইফেক্ট শিখতে হবে। তো ইফেক্ট আছে হচ্ছে হাইট শো। এখন মনে করেন আমি হচ্ছে অন্য আরেকটা জিনিস আছে, এটা আমি মুছে দিলাম বা কমেন্ট করে রাখি, তাহলে আপনাদের পরবর্তীতে সোর্স হিসেবে লাগবে। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ডাবল স্ল্যাশ দিলেই এটা কমেন্ট হয়ে যাবে। এই কমেন্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে ওইটা ওখানে থাকবে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আমার হচ্ছে সোর্স ফাইলের মধ্যে থেকে গেল, পরবর্তীতে আমরা ওইটা স্ল্যাশ তুলে দিলে ওটা ব্যবহার করতে পারবো। এভাবে HTML-এও কমেন্ট করা যায়। মনে করেন আমার হেডার লাগবে না, কিন্তু আমি কোডটা রেখে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এইটা দিতে হবে প্রথমে, তারপরে শেষে দিতে হবে এইটা। অর্থাৎ হেডারটা কিন্তু দেখেন এখন মানে অন্য একটা কালার ফেড হয়ে আছে, মানে হচ্ছে এটা কাজ করবে না, এটা হচ্ছে কমেন্ট হিসেবে ব্যবহার হবে। তো এটাও একটা আপনারা প্র্যাকটিস করবেন যে কোনো অংশকে কমেন্ট করে রাখলে কি লাভ এবং আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এখন মনে করেন আমরা চাচ্ছি যে যেই ব্যানার জেপিজি সেটার উপরে ক্লিক করব তখন সে হারায় যাবে, এরকম কোনো একটা কিছু চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? ঠিক একইভাবে আমরা এখানে প্রথমে সেট করতে হবে হচ্ছে ক্লিক ফাংশন, অর্থাৎ ঠিক একইভাবে আমি যে কোয়েরি ফাংশন নিলাম।
তো এখানে আমি হচ্ছে ডাবল কোটেশন, তারপরে হেডার আইএমজি, এবার এখানে দিতে হবে ক্লিক, তারপরে এর মধ্যে লিখতে হবে ফাংশন ব্র্যাকেট শুরু শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপরে এন্টার। আপনারা কি বুঝতে পারছেন? মানে টার্মটা মানে প্র্যাকটিস করলে আর ভালো বুঝতে পারবেন যে আমি এখানে হেডার আইএমজি দিলাম, তারপরে হচ্ছে ক্লিক, দেন ফাংশন দিয়ে আমি এখানে একটা এলিমেন্ট করে নিলাম, করে নিয়ে আমরা ওইখানে কিন্তু দিতে পারবো যে এইটাতে ক্লিক করলে কি কি চেঞ্জ হবে। মনে করেন সাপোজ আমি চাচ্ছি যে এটা ক্লিক করলে এটাই হারাই যাবে, এরকম চাচ্ছি। তো সেক্ষেত্রে ঠিক একইভাবে $, ব্র্যাকেট শুরু শেষ, ডট শুরু শেষ, সেমিকোলন। এবার আমি চাচ্ছি মনে করেন যদি আমি এটাই হারাই দিতে চাই, সেক্ষেত্রে এখানে খুব ইজি একটা পদ্ধতি আছে, দিস মানে হচ্ছে এর আগে যাকে সিলেক্ট করছি সে, আমাকে নতুন করে আবার লিখে দেওয়া লাগবে না। দিস আমি এখানে দিলাম হাইড, অর্থাৎ সে হারাই যাবে, 5 সেকেন্ডের মধ্যে হারাই যাবে। তো সেক্ষেত্রে এখন আমি যদি যাই রিফ্রেশ দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু সে হারাই যাচ্ছে। অর্থাৎ এর আগে আমরা দিয়েছিলাম ডাইরেক্টলি যখন ডকুমেন্ট রেডি হবে, এখন আমি আরেকটা টার্ম তাকে দিয়ে দিলাম ডকুমেন্ট রেডি হওয়ার পরেও ক্লিক করা লাগবে, তারপরে সে হাইড হবে। তো এইভাবে কোন একটা এলিমেন্ট দেখবেন অনেক ওয়েবসাইটে থাকে, যেমন এটাতে আছে কিনা, এই যে মনে করেন আমি এই অংশটুকু চাচ্ছি না কোনো একটা ওয়েবসাইটের, এখানে ক্রসে ক্লিক করলে এই কিন্তু হারাই যাচ্ছে। এটা কিন্তু জাস্ট এই ফাংশন দিয়ে তৈরি, অন্য কোনো ফাংশন না। এখানে একটা ক্রস বাটন নেওয়া হয়েছে কোনো একটা ভাবে, এবং সেই ক্রস বাটনে দেওয়া হয়েছে যে ইফ ওইটা ক্লিক ফাংশন দেন অন্যটা, মানে ক্রস বাটন ক্লিক করলে যে ক্রস বাটনই হারা যাবে এরকম না। তো আমি যদি মনে করেন দিতে চাই যে হেডার ইমেজে ক্লিক করলে টোটাল বডিতে যা আছে সব হারাই যাবে, এরকম যদি করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে দিয়ে দিব যে বডি হাইট, বডি সব হারাই যাবে। সেক্ষেত্রে বডি মানে কি, যে আমার টোটাল বডিটা, অর্থাৎ আমরা বলেছিলাম যে 3টা সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, আর একটা কি সিলেক্টর, ট্যাগ সিলেক্টর। অর্থাৎ এটা দিয়ে আমরা ট্যাগকে সিলেক্ট করছি, টোটাল বডিকে। এখন আমি যদি এখানে যাই, গিয়ে এখানে মনে করেন ক্লিক করলাম, টোটালটা কিন্তু হারাই যাবে। আচ্ছা এখানে আমাদের একটু ভুল আছে, আচ্ছা এখানে হচ্ছে কোটেশন দিতে হবে, এইটা ভুল আছে। আচ্ছা এবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের টোটালটা মানে ওয়েবসাইটের টোটালটা এই যে নাই, শেষ। তো এই হচ্ছে jQuery কাজ, খুব মজা। আপনি যদি একবার মজা পেয়ে যান, আপনি jQuery শিখতে খুব মানে পাবেন। আমি তো জাস্ট একটা ইফেক্ট দেখাইছি, আপনাদের মধ্যে একটু নড়ে চড়ে বসার একটা পাওয়া গেছে আর কি। তো আরো অনেকগুলো ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো অত্যন্ত মজার। আমি বাকিগুলো একটু দেখার চেষ্টা করি। এটাকেও আমি কমেন্ট করে রাখলাম, আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। তো আমি একবারে মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য এটা স্টার, দেন স্টার, এইটা সরি, হ্যাঁ এই হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট করার পদ্ধতি। আমি যদি মনে করি যে অনেকগুলো লাইন আমি স্ল্যাশ দিয়ে না, এভাবেও কমেন্ট করতে পারি। তো আরেকটা আমি এবার করি, মনে করেন আমি এটা নিয়ে আসি, মনে করেন হেডার ইমেজে ক্লিক ফাংশনে আমি চাচ্ছি বডি এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, অর্থাৎ বডি এর ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে যখনই ক্লিক করব। তো সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি কি সিএসএস, আমি সিএসএস যুক্ত করব। সিএসএস আমি এখানে এখন আমাকে সিএসএস দিতে হবে, দেওয়ার পদ্ধতি হচ্ছে ডাবল কোটেশন কমা ডাবল কোটেশন। প্রথমটা হচ্ছে সিএসএস এর যে প্রপার্টি সেটা, আর তারপরেটা হচ্ছে ভ্যালু, যে আমি কি চাচ্ছি। তো মনে করেন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, আর এখানে চাচ্ছি রেড, অর্থাৎ লাল কালারের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। কোথায় ক্লিক করলে, না হেডারে ক্লিক করলে বডিটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমি এবার যাই টেস্ট করি, এখানে আমার আছে হেডারে ক্লিক করলে বডিতে লাল কালার চলে আসলো, অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ডে লাল চলে আসলো। এখন মনে করেন আমি চাচ্ছি যে ইউজার যদি ওয়েলকামে ক্লিক করে বডির ব্যাকগ্রাউন্ড আবার আগের মতো সাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আবার কি আরেকটা ফাংশন আমাকে নিতে হবে, এখানে ডুপ্লিকেট করে নিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, আর এবার আমি দিলাম হচ্ছে কন্টেন্ট H1, আমি এটাকে চাচ্ছি। তো সেক্ষেত্রে কন্টেন্ট H1। তো সেক্ষেত্রে আমি এবার এখানে যাই, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে সাদা। তো এইভাবে আমরা দেখা যাচ্ছে মনে করেন কোনো একটা ওয়েবসাইটের দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটের এখানে থাকে লাল কালার, নীল কালার, হলুদ কালার, ক্লিক করলেই সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যায়। তো সেই কাজগুলো এইভাবে করে, হ্যাঁ একটু অ্যাডভান্স। আমি যেভাবে দেখালাম সেটা হচ্ছে স্টার্টিং।
তো এইভাবে jQuery কাজ করে। jQuery দিয়ে আপনি যে কোনো CSS এইভাবে সেট করতে পারেন। তো আর কি কি সেট করা যায়? হোভার ফাংশন। মনে করেন কোনো একটা মানে এলিমেন্টের উপরে হোভার করলে আমার ওইটা CSS চেঞ্জ হবে, বডির কালারটা চেঞ্জ হবে, আমি এটার উপর হোভার করলে চেঞ্জ হবে হচ্ছে আমার বডি টোটালটা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হোভার ফাংশনটা ব্যবহার করতে পারি। তো ঠিক একইভাবে আমি এখানে যদি দেই যে হোভার ফাংশন, এখন আমাকে কিছু করা লাগবে না, এটার উপরে গেলে হচ্ছে আমাদের লাল হয়ে যাবে, ঠিক এটার উপরে আসলে আমাদের সাদা হয়ে যাবে। তো এইভাবে আপনি ক্লিক ফাংশন, হোভার ফাংশন এগুলো ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে মানে মজার চমকপ্রদ jQuery। তো আরো অনেক কিছু আছে, যেমন ফেডটা কিভাবে কাজ করে দেখার জন্য ফেডের 4টা প্রপার্টি আছে, ফেড ইন, ফেড আউট, ফেড টগল, ফেড টু। তো আপনি এই 4টাই মনে করেন দেখতে চান, সেক্ষেত্রে এখানে ট্রাই ইট ইয়োরসেলফ আছে, যেখানে আপনি কোড লিখবেন সেখানে দেখাবে যে ক্লিক টু ফেড ইন বক্সেস। এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই যে আসলো, অর্থাৎ কোনো কিছু আসার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ফেড ইন। মনে করেন আমি চাচ্ছি যে এখানে একটা আমার ওয়েবসাইটে একটা অপশন থাকবে, যে এখানে একটা অপশন থাকবে যে শো ওয়েবসাইট লিংক, এটা ডিফল্টভাবে হারানো থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এইটাকে ইউএল দিয়ে সিলেক্ট করে এখানে ক্লিক করলেই সেই ওয়েবসাইটগুলো আসবে। এটা হচ্ছে ফেড ইন। ফেড আউট হচ্ছে কোনো একটা জিনিস আছে সেটাকে আমরা হারাই দিব, সেটা হচ্ছে ফেড আউট। তো আমরা আস্তে আস্তে দেখবো, এগুলো হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিসের ব্যাপার, যে আপনি এখান থেকে এক একটা করে নেবেন, নিয়ে আপনি ট্রাই করবেন, ট্রাই ইট ইয়োরসেলফে দেখবেন। jQuery স্লাইডের কি কাজ? স্লাইড ডাউন, এখানে ট্রাই ইট ইয়োরসেলফে যাবেন, ক্লিক টু সাইড ডাউন প্যানেল, অর্থাৎ কোনো একটা এলিমেন্টকে যদি উপর থেকে নিচে আনতে চাই সেক্ষেত্রে সেটা হচ্ছে স্লাইড ডাউন। তো এইরকম আপনি কোনো একটা কন্টেন্টকে এরকম নিয়ে রাখবেন, নিয়ে রেখে আপনি ওইটাকে স্লাইড ইন করতে পারবেন এরকম। তো এইরকম কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো আপনারা মানে চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য। যেটা পারবেন না সেটা টুকে রাখবেন, যে আমাকে এটা লাইভ এক্সাম্পল দেখান, এটা কিভাবে করবো, আমি বাসায় গিয়ে এটা পারি নাই, এটা আমাকে দেখান। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ক্লাসে দেখাই দিব, তাহলে আপনাদের সবার জন্য দেখা যাচ্ছে যে সেটা খুব ইজি হবে। তো এইগুলো হচ্ছে মানে সিঙ্গেল অ্যানিমেশন আর কি। আচ্ছা, এটা হচ্ছে অ্যানিমেশন। এখানে ক্লিক করলে এটার বক্সের হচ্ছে একটা অ্যানিমেশন হবে, সেই অ্যানিমেশনটা হচ্ছে লেফট 250 পিক্সেল। তো এই অ্যানিমেটটা আপনি চাইলে লেফট দিতে পারেন, আপনি চাইলে রাইট দিতে পারেন, আপনি চাইলে টপ দিতে পারেন, দিয়ে আপনি টেস্ট করেন। এখানে আপনি চাইলে মনে করেন আমি দিলাম রাইট। আচ্ছা, রাইট এখানে যদিও কাজ করবে না, তারপর আমি দেই যে রাইট দিলে কি হয়। আচ্ছা এই যে রাইট আর কি, সে হচ্ছে ডান দিকে অতটুকু যাচ্ছে এরকম। তো এই জিনিসগুলো আর কি এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, যে যেটা বুঝতে পারবেন না সেটা খাতায় টুকে রাখবেন, তাহলে হবে। তো আস্তে আস্তে এইগুলো দেখেন, এক সময় মানে বাকিগুলো আপনার খুব ইজিলি বুঝতে পারবেন। আরো অনেক কিছু আছে, স্টপ। কোন একটা অ্যানিমেশনকে আপনি চাইলে মনে করেন স্টপ করাবেন, যে কোন একটা অ্যানিমেশন হচ্ছে সেটাকে আপনি বন্ধ করবেন। সেক্ষেত্রে এখানে ক্লিক টু সাইড ডাউন, এবার হচ্ছে আস্তে করে দিয়েছে, এবার স্টপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা অ্যানিমেশনকে আপনি লং দিয়েছেন, ইউজার সেটাকে ফিল করছে না যে এটা হচ্ছে না বা আস্তে আস্তে হচ্ছে, বন্ধ করে দিই। এই স্টপটা হচ্ছে কোনো একটা এটাকে বন্ধ করানো আর কি। তো স্টপ প্র্যাকটিস করার আগে আপনার টাইম লিমিট একটু বেশি দিয়ে রাখবেন, তাহলে প্রবলেম হবে কি বুঝতে পারবেন না, যে ওটা স্টপ করার টাইমই পাবেন না আপনি। ঠিক আছে, তো তাহলে এইগুলো আপনারা প্র্যাকটিস করেন। আর কোনো গত ক্লাসের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো এখন করতে পারেন।